রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অস্থির পেঁয়াজের বাজার, ঊর্ধ্বমুখী দামের কারণে অসহায় সাধারণ ক্রেতারা। আমদানিকারকরা ভারতের রপ্তানি বন্ধের অজুহাত দিয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে রাজি নন। তবে বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দাবি করেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে। হঠাৎ দাম বৃদ্ধির জন্য অসৎ ব্যবসায়ীদের দায়ী করেন তিনি। হুঁশিয়ারি দেন তাদেরকে শাস্তির আওতায় আনার। সেই সাথে তিনি জানান, বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। এদিকে পেঁয়াজ সংকটের স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। সারি সারি সাজানো পেঁয়াজ, তবে ক্রেতা কম। এই চিত্র বুধবার সকালে রাজধানীতে পেঁয়াজের সবচেয়ে বড় মোকাম শ্যামবাজারের। খোঁজ নিয়ে জানা গেল, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকা কেজি, যা সোমবারও ছিল ৪৫ থেকে ৫০ টাকা। মঙ্গলবার ভারত থেকে আমদানি বন্ধের খবরে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দর। তৈরি হয়েছে কৃত্রিম সংকট। আড়তদাররা বলছেন, ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে কেউ কম দামে বিক্রি করতে রাজি নয়। কৃষকরা মাচান থেকে বের করতেছে না। আজকে যদি এলসি একেবারে টোটালে যখন শূন্য বন্ধ হয়ে গেছে, ওরাই বলবে আমার মাল বেচেন না। প্রতিদিন প্রায় ৩০০-৩৫০ টন মাল এই শ্যামবাজার ঢোকে। ওই গত দুই দিনে ৫০ টন করে মাল ঢুকছে। শ্যামবাজার ব্যবসায়ী সমিতির এই নেতা বলছেন, ভারতের সাথে পেঁয়াজ নিয়ে সরকারের স্থায়ী চুক্তি প্রয়োজন। মিনিমাম ৪০-৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এলসি ইন্ডিয়াতে যাওয়া রয়েছে। ৩ মাস না হলে ১ মাস তো সময় দেওয়া ছিল। তুরস্ক সময় লাগবে মিনিমাম ১৫-২ মাস লাগবে সময়। মিশর ১৫-২ মাস লাগবে। চায়না ধরেন আপনি ১ মাস ১০ দিন লাগে। এদিকে সচিবালয় বাণিজ্যমন্ত্রী দাবি করেন, প্রায় ৬ লাখ টন পেঁয়াজ মজুদ রয়েছে। হুঁশিয়ারি দেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও। বন্ধ করার কারণে হয়তো ১ মাস আমাদের উপর চাপ পড়বে। সেটা যদি আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে, আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি, তাহলে আশা করি ১ মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা মোটামুটিভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারি। মন্ত্রীর এই হুঁশিয়ারির পরও হু হু করে বুধবার সন্ধ্যা নাগাদ বেড়েছে পেঁয়াজের দর। কেজি প্রতি হয়েছে ৯৪ টাকা। বাজারের অবস্থা দেখে তো আমার মাথা নষ্ট। এইভাবে কেমনে আমরা চলবো? সাধারণ লোক চলবে কিভাবে? চলার তো কোনো রাস্তাই নাই। ভারত সরকার যখন পেঁয়াজ সাময়িকভাবে বন্ধ রাখছে, হুট করে বাজারটা এখানে বেড়ে গেছে। আর আমরা তো বিশেষ ক্ষেত্রে ইম্পোর্টারের উপর নির্ভরশীল। তারা যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে বিক্রি করতে হবে। সমস্যা সমাধানে ভারতের সাথে রাজনৈতিক সম্পর্ক ব্যবহারের উপরও জোর দেন এই বিশেষজ্ঞ। আমাদের দেশ থেকেও আমরা ইলিশ রপ্তানি বন্ধ রেখেছি, কিন্তু ভারতের জন্য তো আমরা একটা বিশেষ ব্যবস্থা করলাম। এরকম একইভাবে যদি ভারত অন্তত যেইটুক আমাদের এখন এলসি গুলো খোলা ছিল সেই পেঁয়াজটা রপ্তানির অনুমতি দেয়, তাহলে কিন্তু আমাদের সাময়িকভাবে আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো। দেশে পেঁয়াজের মোট উৎপাদনের বিপরীতে ঘাটতি থাকে ৭ থেকে ৮ লাখ টন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দিনে উচ্ছেদ অভিযান পরিচালনা হলেও রাতেই আবার দেওয়া হচ্ছে অবৈধ সংযোগ। আর এভাবেই সমগ্র গাজীপুর জুড়ে ১৬৪ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা চালাচ্ছে একটি চক্র। নিউজ 24-এর অনুসন্ধানে বেরিয়ে আসে, গাজীপুরের আরও ২৫টি স্থানে রয়েছে প্রায় ১০০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ। তিতাস কর্তৃপক্ষ বলছে, সীমিত লোকবল দিয়ে জরিমানা ও মামলা দিয়েও কোনোভাবেই রোধ করা যাচ্ছে না অবৈধ গ্যাসের ব্যবহার। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর ডেমরার ডিএনডি খালে গোসল করতে গিয়ে আকাশী নামে ১৩ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তবে নিখোঁজের ১০ ঘন্টা পরেও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ৩ জন বান্ধবীর ডিএনডি খালে গোসল করতে আসেন এবং সাঁতারের এক পর্যায়ে আকাশী নামের শিশুটি হঠাৎ পানিতে তলিয়ে যায়। নিখোঁজের প্রায় ৪ ঘন্টা পর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সহ সকালে আকাশীকে খুঁজতে নামে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এলেও শিশুটিকে উদ্ধার না করে অভিযান সমাপ্ত করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। বৃহস্পতিবার সকালে ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান চালানো হবে জানায় ফায়ার সার্ভিস। বললো করলে এটা ডুবারুর কাজ।
করলে ডুবারুর ফোন দিল, ডুবারু কোয়া করলে আমরা রাত্রে নামবো না, আমরা কালকে সকাল 9টায় যাবো। নৌকার ভিতরে আসলো একটু লাইট মারিয়ে গেছে গা, এরা ও কাজ করে না, মানে এলাকার মানুষরে কাজ করতেও দেয়নি। আজকের মতো আমরা এখানে সমাপ্তি করছি। তো আমরা আজকে খুঁজে পাইনি, কালকে সকাল থেকে আমাদের ডুবুরি টিম এখানে কাজ করবে। আজ মঙ্গলবার শুভ মহালয়া। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। মূলত আজ থেকেই পূজার্থীরা দুর্গাপূজার আগমন ধ্বনি শুনতে পাবেন। শুভ মহালয়া উপলক্ষে আজ বিভিন্ন মন্দির ও পূজা কমিটির পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রমনা কালী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। রায়হান, কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে মহালয়া উপলক্ষে, কি দেখছেন? আফতার আসলে একটু বলে রাখি যে আজ পবিত্র মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার যে আগমনী বার্তা। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর রমনা কালী মন্দিরে। একটু আপনাকে দেখাতে যাই যে আনুষ্ঠানিকভাবে মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজ ভোর থেকেই আসলে শুরু হয়ে গেছে এবং একই সাথে বলা যায় চণ্ডী পাঠের মধ্য দিয়েই মহালয়ার মূল যে অনুষ্ঠান সেটি ভোরের ঠিক আলো ফোটার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেছে। একটু আপনাকে বলে রাখি এই মুহূর্তে আমি রমনা কালী মন্দিরে আছি এবং শুধু রমনা কালী মন্দির নয়, শুধু রমনা কালী মন্দির নয়, ঢাকা সহ সারা বাংলাদেশের এবং তথা সারা বিশ্বেই কিন্তু আজকে এই মহালয়ার যে অনুষ্ঠান সেটি আজকে সনাতন ধর্মাবলম্বীরা আসলে পালন করতে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যেহেতু দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অন্য ধর্মের অনেকেই কিন্তু এসেছেন আজকের এই অনুষ্ঠান দেখবার জন্য। তো আফতার আসলে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যারা আসলে এই মুহূর্তে এসেছেন তারা সকলেই কিন্তু প্রার্থনা করছেন এবং সেই সাথে দুর্গাপূজার যে একটি আগমনী বার্তা সেটি কিন্তু আসলে এখান থেকে দেওয়া হচ্ছে। প্রতি বছর আমরা জানি যে মহালয়ার মধ্য দিয়ে এই দেবীপক্ষের সূচনা হয় এবং এবছর 6 দিন নর্মালি আমরা যে বিষয়টি জানি যে মহালয়ার ঠিক 6 দিন পরেই দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে হয়ে থাকে, তবে এবছর কিন্তু সেটি 35 দিন পরে হবার কথা রয়েছে। এবং একই সাথে একটু বলে রাখি যে শারদীয় উৎসব হলেও এবার তা হবে হৈমন্তিক এবং এবার দেবীর আগমন ঘটবে দোলায়। আপনি দেখতে পাচ্ছেন যে মহালয়ার চূড়ান্ত যেই পর্বের যেই অনুষ্ঠানমালা মূলত ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং সেই সাথে চণ্ডী পাঠ সহ সনাতন ধর্মাবলম্বীদের আসলে যে রীতি আছে সকল রীতি মেনেই মূলত আজকের এই আয়োজনটি হতে যাচ্ছে। এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে মূলত এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারাও কিন্তু প্রার্থনা করছেন এবং সেই সাথে একটি উৎসব, যেহেতু উৎসবের আমেজ কিন্তু সকলের মধ্যেই রয়েছে। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই করোনা ভাইরাসের মধ্যেও সার্বজনীন একটি উৎসব কিভাবে কত সুন্দরভাবে আসলে উদযাপন করা যায় সেই বিষয়টি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আজকে রমনা কালী মন্দিরে। এবং একই সাথে শুধু তাই নয়, আমি বলে রাখি যে ঢাকার প্রায় প্রতিটি মন্দিরেই আসলে এরকম ভাবেই আসলে মহালয়ার মূল যে আনুষ্ঠানিকতা, মূল যে পর্ব সেটি কিন্তু হতে যাচ্ছে। এবং একই সাথে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ধর্মীয় রীতিনীতি মেনেই সনাতন ধর্মাবলম্বীরা তাদের মহালয়ার পর্বের চূড়ান্ত যে অনুষ্ঠান সেটি কিন্তু তারা পালন করছেন। এবং একই সাথে আজকে সকাল ভোরের আলো ফোটার সাথে সাথেই মূলত এই মহালয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং বলা যায় যে এটি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি শেষ হবে এবং চূড়ান্ত পর্বেই কিন্তু মহালয়ার এই পর্বটি রয়েছে। তো আসলে একটু বলে রাখি যে মূলত মহালয়ার এই পর্ব থেকেই আমরা জানতে পেরেছি যে মূলত দুর্গাপূজার যে আগমনী বার্তা সেটি যেমন হয়ে থাকে এবং সেই সাথে বলা যায় যে এবছর করোনা ভাইরাসের কারণে সকলের প্রার্থনা কিন্তু একটাই যে বিশ্ব আজ এই মহামারী মুক্ত হোক এবং একই সাথে দুর্গাপূজার আগমনী বার্তা
রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মহালয়া উপলক্ষে কালী মন্দির থেকে যুক্ত হয়েছিলেন রায়হান, জানাচ্ছিলেন সেখানকার আনুষ্ঠানিকতা। যেমনটি জানাচ্ছিলাম এর আগে, দিনে উচ্ছেদ অভিযান পরিচালনা হলেও রাতেই আবার দেওয়া হচ্ছে অবৈধ সংযোগ, আর এভাবেই সমগ্র গাজীপুর জুড়ে 164 এলাকা অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা চালাচ্ছে একটি চক্র। নিউজ 24-এর অনুসন্ধানে বেরিয়ে আসে গাজীপুরের আরও 25টি স্থানে রয়েছে প্রায় 100 কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ। তিতাস কর্তৃপক্ষ বলছেন, সীমিত লোকবল দিয়ে, জরিমানা ও মামলা দিয়েও কোনোভাবেই রোধ করা যাচ্ছে না অবৈধ গ্যাসের ব্যবহার। তালুকদার বিপ্লবের প্রতিবেদনে আছে বিস্তারিত। গাজীপুরের হোতাপাড়া, গিলাগাছিয়া, মণিপুর শিল্প এলাকা হওয়ায় এখানে লাখো মানুষের বসবাস। এখানে মানুষের থাকার জন্য গ্যাস সংযোগের বাসাগুলোর কদরও ভাড়াটেদের কাছে অনেক বেশি। লাভের দিক বিবেচনা করে এখানে প্রতিটি বাসায় নেওয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। 1,500 টাকা ঘর ভাড়া সব একসাথে। আমাদের চুলা আমরা অনলি 2টা চুলা পিট করা লেছে, আমরা এখন বাসা নতুন করতেছি। এই তো মাস 6 মাস। গ্যাস বিল ওটা ভাড়ার সাথে, রুম ভাড়ার সাথে অ্যাডজাস্ট। এখানকার অলিগলি ঘুরলে নাকে পাওয়া যায় বাতাসে ভেসে বেড়ানো গ্যাসের গন্ধ। অবৈধ গ্যাস সংযোগের কারণে শো শো শব্দ, মাটি ফুঁড়ে গ্যাস বের হওয়ার দৃশ্য। আর এভাবে বিস্তার হওয়া অবৈধ গ্যাস সংযোগে জ্বলন্ত অগ্নিকাণ্ডের উপর বসবাস করছে গাজীপুরবাসী। নিউজ 24-এর অনুসন্ধানে গাজীপুর সদর থানা, জয়দেবপুর থানা, গাছা থানা, বাসন থানা এবং শ্রীপুর থানার মধ্যে 25টি এলাকায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা করে যাচ্ছে কয়েকটি চক্র। আর এদের মদদে রয়েছে তিতাসের কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালী মহল। আপনার কাছে অফার এনে যে গ্যাস লাইন নেবেন কিনা? কইছে আমার কাছে নাই। কইছে কে কইছে? এটা ওনার অনামল বিল্লাহ আলাইহি আছে। এখানে জান, এই যে বাড়ি, এই মসজিদের সাথে বাড়ি, এখানে যান, ওর বাড়ি থেকে আসলাম যান। তিতাস কর্তৃপক্ষ বলছে, মামলা দিয়েও কোনোভাবেই রোধ করতে পারছেন না অবৈধ গ্যাসের ব্যবহার। একজন প্রভাবশালী লোক, এরকম প্রভাবশালী লোক কোনো না কোনো এর পিছনে ইন্ধন দিয়ে থাকে। তো সেই সমস্ত আমরা অনেক প্রভাবশালীর বিরুদ্ধেও কিন্তু আমরা মামলা দিয়েছি। সচেতন মহলের মত, তিতাসের নজরদারি আর কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা না থাকায় এভাবে অপরিকল্পিতভাবে অবৈধ গ্যাস সংযোগ বাড়ছে, ঘটছে ভয়াবহ সব বিস্ফোরণ। তালুকদার বিপ্লব, নিউজ 24, গাজীপুর। এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল। মিষ্টি আপনার হয়তো ভীষণ প্রিয়, কিন্তু কারখানায় তৈরির অবস্থা দেখে প্রিয় থাকবে তো? রাজধানী ও তার আশপাশে চরম অস্বাস্থ্যকর আর রং সোডায় বানাচ্ছে মিষ্টি, আর সবার পছন্দের নুডলস, চিপস তৈরির অবস্থা চমকে দেবে যে কাউকে। খাদ্যে ভেজাল নিয়ে ফখরুল ইসলামের অনুসন্ধানী রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। মিষ্টি স্বাদে অনন্য, কাচের ঘরে সাজিয়ে রাখা রং বেরঙের এই মিষ্টি খেতে ইচ্ছে করবে যে কারো। কোনাপাড়ায় এই দোকানের ফিটফাট অবস্থার ভেতরটা পাক্কা সদরঘাট। স্যাঁতসেঁতে পরিবেশে ঘর্মাক্ত খোলা হাতে কারিগর বানাচ্ছে মিষ্টি, পাশেই নোংরা আবর্জনায় ভরপুর। আমরা মিষ্টি বানাই সাদা, কালো, লাল, এরপরে যে ছানা। হাতে নোংরা না, হাত আমরা পরিষ্কার আছে, এই যে আমরা নুক হাত। চমক আছে কামরাঙ্গীর চরের এই মিষ্টি কারখানায়ও। দেখে খুব সুন্দর, ফিটফাট, কারিগররা মিষ্টি ভাবছেন। অনুসন্ধানে বেরিয়ে আসে এই মিষ্টিগুলোই বানানো হয়েছে পাউডার দুধের সাথে সোডা মিশিয়ে। একটু খুঁজতে বেরিয়ে এলো বস্তা ভর্তি নিম্নমানের গুঁড়ো দুধ, সোডা ও রং। এসব দিয়েই তৈরি শখের মিষ্টি। রং না তো, বিভিন্ন ধরনের রংগুলো এটা আপনি তো দেখতেই আছেন, আমি কি বলবো? রং না, এটা রং না, এটা আমরা লাগলে ব্যবহার করুন না, করুন না। পাশের আরেক কারখানায় তো যাচ্ছে তাই অবস্থা, কিন্তু মালিক বেশ মাস্তান গোছের। স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে তৈরি করছে মিষ্টি, আছে পোকামাকড়ও। এইসব নিয়ে কারখানা মালিককে প্রশ্ন করতেই চটে যান তিনি। না, আমারটা সবচেয়ে ভালো না। না, আমারটা খারাপ। আমাদের মতো দোকানে কোনো দোকানে মিষ্টি নাই। এবার গন্তব্য চিপসের কারখানায়। মাতোয়েলের গ্যাস রোডে কারখানার বাহিরে তালা ঝুলিয়ে ভেতরে কাজ চলছে। অনেক চেষ্টার পর ভেতরে ঢুকতেই চোখে পড়ে অস্বাস্থ্যকর সব ছবি। আটার সঙ্গে রং, সোডা ও হাইড্রোস মিশিয়ে
চিপসের কাঁচামাল তৈরি করছে কর্মীরা। পরে তা মেশিনে দিলেই বের হচ্ছে চিপস। সেই ভেজা চিপস মেশিন থেকে গিয়ে পড়ছে মেঝেতে। এসবই আবার পাশের রুমে ধুলোবালিতে ঠাসা মেঝেতে শুকাচ্ছে। আছে পায়ের ব্যবহারও। সততা চিপস। কি বানানো চিপস কিভাবে কি কি দিয়ে বানানো? এই যে ময়দা, তারপর হলো খাবার সোডা, অ্যামোনিয়া আর হলুদ কালার। একই নোংরামিতে কামরাঙ্গীরচরে বানাচ্ছে নুডলস। শুকানো থেকে প্যাকেটজাত, সব ক্ষেত্রেই অস্বাস্থ্যকর অবস্থায় জনপ্রিয় নুডলস। যেগুলো মানব শরীরের জন্য উপযোগী না, এই ধরনের কেমিক্যাল যদি কেউ ব্যবহার করে থাকে, এটা অবশ্যই আমাদের যে কোনো রোগের সৃষ্টি করতে পারে। আমরা তাদের বিরুদ্ধে অচিরেই শক্ত পদক্ষেপ নেব। এসব ভেজালকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সচিবের পর মিড ডে মিল প্রকল্পের পক্ষে সাফাই গাইলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তার দাবি, খিচুড়ি রান্না শেখাতে নয়, বরং প্রাথমিক স্তরে 2 কোটিরও বেশি শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনে 500 সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে প্রকল্পে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য তার। এদিকে ব্যাপক সমালোচিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বাতিল করতে বলেছে পরিকল্পনা কমিশন। বলা হয়েছে, করোনার কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে কোনো প্রকল্পেই বিদেশ ভ্রমণ খাত রাখা হচ্ছে না। আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। খিচুড়ি রান্না শিখতে সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোর প্রস্তাবের খবর গণমাধ্যমে প্রকাশের পর বইছে সমালোচনার ঝড়। এরপরও নিজেদের পক্ষে সাফাই থামেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন মন্ত্রণালয়ের সচিব। বিদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমরা ওই কম্পোনেন্টটা রেখেছি সক্ষমতা অর্জনের জন্য। বুধবার আবার ব্রিফিং করেন প্রতিমন্ত্রী নিজেই। তার দাবি, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে মিড ডে মিল চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ের 2 কোটিরও বেশি শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণকে একটা বড় কর্মযজ্ঞ দাবি করেন তিনি। এজন্য এই অভিজ্ঞতা প্রয়োজন বলে মনে করেন জাকির হোসেন। এই মিড ডে মিল দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিছু শিক্ষা নেবার জন্য। এইটা কোনো খিচুড়ি পাক শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিবিতে ধরা আছে। প্রতিমন্ত্রীর দাবি, প্রকল্পে 500 সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব রেখেছে তার মন্ত্রণালয়। 2টা টিম যাবে, শুধু 2টা টিমে, এখানে 500 জন নেই। হ্যাঁ, আমাদের যে আমরা একটা প্রাইমারি প্রস্তাব করেছি, প্রাইমারি প্রস্তাবের মধ্যে আমাদের 500 ছিল, 500 ছিল। 2টা টিম, ওটা হয়তো 10 জন 20 জন হতে পারে, অথবা 15 30 জন হতে পারে, এবং আমরাও যদি বাদও দিয়ে দিতে পারি। বিএনপি জামায়াতপন্থী সাংবাদিক থেকে দূরে থাকতেও পরামর্শ দেন জাকির হোসেন। আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নেই, একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল। তানজিম মেহেদি, নিউজ 24, ঢাকা। দিল্লির চোখে ঢাকাকে দেখে না যুক্তরাষ্ট্র। চীনকে টেক্কা দেওয়া কিংবা দিল্লির সাথে ঢাকার সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে নয়, ভৌগোলিক অবস্থান, উৎপাদন ক্ষমতা ও বিপুল সম্ভাবনার কারণেই বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশীদার করতে চায় দেশটি। এক অনলাইন ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে অর্থনৈতিক বলয় গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যেখানে ভৌগোলিক অবস্থান ও বিপুল সম্ভাবনার কারণে বাংলাদেশকে বারবারই কাছে টানার চেষ্টা করছে দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের এই কদর কি শুধুই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে, নাকি চীনের আধিপত্য ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র? মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এর ব্যাখ্যা দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লরা স্টোন। অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নয় যুক্তরাষ্ট্রের কাছে কোনো ইস্যু নয়। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উদ্দেশ্যে চীন বা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRTI মোকাবেলা করা নয়। এটি উন্মুক্ত, স্বাধীন ও সবাইকে নিয়ে চলার একটি লক্ষ্য। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মার্কিন মন্ত্রী আরও জানান, বাংলাদেশকে দিল্লির চোখে দেখে না যুক্তরাষ্ট্র।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই বিস্তৃত এবং গভীর। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের বহুমুখী সম্পৃক্ততা রয়েছে। দেশ দুটির বোঝাপড়া অনেক দিনের, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত বা অন্য দেশের কি সম্পর্ক তা ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে খুব একটা বিবেচ্য নয়। ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি উল্লেখ করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের উপমিশন প্রধান বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ তার দেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, সম্মানজনক ও টেকসইভাবে ফেরানোর পরিবেশ সৃষ্টি করতে আমরা মিয়ানমারকে অব্যাহতভাবে চাপ দিচ্ছি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে নিচ্ছি বিরতি, সাথে বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। হত্যাকাণ্ডের মাত্র 15 মাসের মাথায় রায় হতে যাচ্ছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণার দিন 30 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। রায় ঘোষণার দিন ঠিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রিফাতের পরিবার। তবে মামলার আসামি ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনির বাবা ন্যায় বিচারের দাবি করেছেন। বরগুনা প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2019 সালের 26 জুন রিফাত শরীফ খুন হওয়ার পর একই বছরের 1 সেপ্টেম্বর স্ত্রী মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে 2 ভাগে বিভক্ত অভিযোগপত্র দেয় পুলিশ। পরে 2020 সালের 1 জানুয়ারি মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। প্রায় 7 মাসে 76 সাক্ষীর সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। করোনা সংকটে কোর্ট বন্ধ থাকার পরও রায়ের তারিখ নির্ধারণ হওয়ায় সন্তুষ্ট রিফাতের পরিবার। আমি আশাবাদ ব্যক্ত করছি এরকম যে আমি এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই পাবো এবং সঠিক বিচার পাবো। মামলার 7 নম্বর আসামি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি রায়ের আগ পর্যন্ত বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি আসলামের জিম্মায় জামিনে রয়েছেন। এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে উল্লেখ করে ন্যায় বিচার দাবি করেছেন তার বাবা। যে ন্যায় বিচারের লক্ষ্যে যদি ন্যায় বিচার হয় তাহলে মিন্নি অবশ্যই খালাস পাবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার শুনানিতে সন্তুষ্ট হয়ে আদালত রায়ের দিন নির্ধারণ করেছেন। শুনানিতে সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত 30/9/2020 তারিখে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় রায়ের জন্য দিন ধার্য করে। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগীরা প্রকাশ্যে কুপিয়ে আহত করে রিফাত শরীফকে। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান রিফাত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফেনী নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত প্রায় 4 লেন প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। উন্নয়ন কাজ চলমান থাকায় এই মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে এই পথে চলাচলকারীদের। সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কারণে এই প্রকল্পের মাত্র 40% কাজ শেষ হয়েছে। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের ফেনী নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত 13 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। 2019 সালে এই প্রকল্পের সময়সীমা বাড়িয়ে 2021 সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই প্রকল্প মেয়াদের 3 বছর পার হলেও এখনও অর্ধেক কাজ দৃশ্যমান হয়নি, বরং সড়কের বিভিন্ন স্থানে খুঁড়ে রাখার কারণে খানাখন্দে পরিণত হয়েছে। এতে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। রাস্তার এরকম অবস্থা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। জীবনের রিস্ক, মেন ভেঙে জায়গা, স্প্রিং ভেঙে জায়গা, কাজটা চলতেছে বাট কোনো অগ্রগতি দেখতেছি না। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় 4 লেনের কাজ ধীর গতিতে চলছে বলে জানালেন সড়ক বিভাগের কর্মকর্তারা। ভূমি বুঝে না পাওয়ার জন্য ধীর গতি, যে ফিজিক্যাল ওয়ার্ক যতটুকু বাকি আছে এটা আগামী 6 মাসের ভিতরে করা সম্ভব যদি আমরা ভূমি বুঝে পাই। আর বুঝে না পাইলে তাহলে এই অর্থ বছরে অন্ত করা সম্ভব না। ইতিমধ্যে জেলা প্রশাসক কার্যালয়তে আংশিক ভূমি অধিগ্রহণ আমরা বুঝে পেয়েছি, কিন্তু এখন অধিকাংশই প্রায় 7 কিলোমিটারের অধিক সড়ক এখনো বুঝে পাওয়া যায়নি। এর জন্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে আগানো যাচ্ছে না। আমরা আশা করছি খুব দ্রুতই জেলা প্রশাসক কার্যালয় হতে ভূমি অধিগ্রহণটি বুঝে নিতে পারবো। তবে জেলা প্রশাসক বলছেন, আইনি জটিলতার কারণেই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।
কিছু আপত্তি আছে, আপত্তিগুলো শুনেছি। ওনারা আবার কিছু কিছু লোক কনভিন্স হয়ে আপত্তিগুলো প্রত্যাহারও করেছে। তো এই বিষয়গুলো আমরা খুব দ্রুত নিষ্পত্তির কাজ করছি। ফেনী নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত 4 লেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 962 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, আলোচিত এই নির্বাচনের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। নির্বাচনটি নানা কারণে গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক। এর একটি বড় কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলা হচ্ছে তিনি বর্ণবাদ এবং বর্ণবাদী ধারণাগুলোকে উস্কে দিয়ে তিনি শ্বেতাঙ্গ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছেন। তাদেরকে এক ধরনের তিনি বার্তা দিয়েছেন যে ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে এই দেশে তাদের নিয়ন্ত্রণ হারাবে, শ্বেতাঙ্গরা নিয়ন্ত্রণ হারাবে, এরকম একটি বার্তা তিনি মানুষকে দিতে চাচ্ছেন পরোক্ষভাবে। এর অবশ্য কারণও আছে। যদি ডেমোগ্রাফিক রিপ্রেজেন্টেশন গুলো দেখা যায়, তাতে দেখা যাচ্ছে যে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে আমেরিকাতে নন হোয়াইট কমিউনিটি যারা রয়েছেন, আফ্রিকান আমেরিকান, এশিয়ান, এদের সংখ্যা তাদের চেয়ে বেড়ে যাবে। বর্তমানে আমেরিকাতে শ্বেতাঙ্গ জনগোষ্ঠী রয়েছে 67%, কিন্তু তাদের জন্মহার কম, মৃত্যুর হার বেশি। অন্যদিকে অন্য কমিউনিটিতে জন্মহার বেশি, অভিবাসীদের আসার প্রবণতাটাও গুলো বেশি। ফলে সব মিলিয়ে 2040 থেকে 50 সাল নাগাদ এই দেশে আসলে শ্বেতাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, সংখ্যালঘু হয়ে যাবে। যে কারণে তিনি এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করতে চাচ্ছেন যে ডেমোক্র্যাটরা কিংবা অন্য কমিউনিটির কেউ নির্বাচিত হলে আসলে এই দেশে হোয়াইটরা নানান রকমের সমস্যা সংকটে পড়বে। এই বিষয়গুলো তিনি নানানভাবে পরোক্ষভাবে উস্কে দিচ্ছেন। সেই সঙ্গে অভিবাসীরা রয়েছে আরেক সংকটে। আপনারা অনেকেই জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিবাসী বিরোধী বলা হয়। তিনি নানান ভাবে কিভাবে অভিবাসীদের এই দেশে আসা বন্ধ করা যায় সেই প্রক্রিয়া তিনি গ্রহণ করেছেন, বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। এবং অভিবাসীদের বেশিরভাগ অভিবাসী আসলে বলতে পারেন যে দরিদ্র সীমা কিংবা দরিদ্র সীমার উপরে বসবাস করে। তাদের অনেক সময় স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে তারা অনেক সংকটে ভোগেন, যে কারণে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একটি স্বাস্থ্যনীতি এখানে দিয়েছিলেন, যার মাধ্যমে আসলে এখানে বিশেষ করে গরিব মানুষরা আসলে চিকিৎসা পায় বিনা চিকিৎসা। সারা পৃথিবীর মধ্যে আমেরিকাতে চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি, ইউরোপের তুলনায় 3 গুণ। ফলে ওবামা কেয়ারের মাধ্যমে অভিবাসীরা যে সুযোগটি পেয়েছিলেন, কিংবা আমি যদি বলি দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যে সুযোগটি পাচ্ছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে বন্ধ করে দেবেন। তিনি গত 4 বছরের মেয়াদেও বেশ কয়েকবার চেষ্টা করেছেন। এই বছরও আবার তিনি সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। সেই সঙ্গে তিনি সীমান্তে দেয়াল তোলার বিষয়গুলিও সামনে আসছে। ফলে পুরো দেশ, পুরো আমেরিকা আসলে এখন 2 ভাগে বিভক্ত। এবং বলতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা রহমান। সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সূচক বাড়ার মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ৪র্থ কার্যদিবসের লেনদেন। এদিন ডিএসসি এক্স সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১১৬ পয়েন্টে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে 120টির, আর অপরিবর্তিত রয়েছে ৫১টির। আর মোট লেনদেন হয়েছে ১,১৪৭ কোটি টাকা। লেনদেনের শীর্ষে ছিল HR টেক্সটাইল, আর কমার তালিকায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এবার নিউজ 24 আন্তর্জাতিক। কোভিড-19 গেল 24 ঘন্টায় 2,97,000-এর বেশি সংক্রমণে বিশ্বব্যাপী 3 কোটি ছাড়িয়ে গেল মোট আক্রান্তের সংখ্যা। একদিনে 6,000-এর বেশি মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো 9,45,000।
দৈনিক সংক্রমণে আবারও বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। একদিনে ৯৭,৮০০ শতাধিক মৃত্যু আর ১,১৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে। রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ৫ নামের ভ্যাকসিনটি ১০ কোটি ডোজ আমদানির কথা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিল এই দুই দেশেই ২৪ ঘন্টায় ৩৭,০০০-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে হাজারের অধিক। চলতি বছরের শেষ নাগাদ মার্কিনীদের কাছে ১০ কোটি করোনা টিকা সরবরাহ সম্ভব হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মহামারী পুরোপুরি কাটিয়ে না উঠতেই লাতিন আমেরিকা দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাচ্ছে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লাদাখ সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা নিরসনে যুদ্ধ কিংবা শান্তি উভয় রাস্তাই খোলা রেখেছে চীন। ভারতের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রাখা বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের এক নিবন্ধে উঠে এসেছে এই তথ্য। গেল কয়েক মাস ধরে চলা লাদাখ সীমান্তের উত্তেজনা নিয়ে মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টে বক্তব্য রাখেন রাজনাথ। সেই ভাষণে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করার পাশাপাশি সংকট নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারেই জোর দেন তিনি। সেই বক্তব্যের প্রতিক্রিয়াতে গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদকের লেখা নিবন্ধে বলা হয়, চীনা সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণেই রাজনাথ পার্লামেন্টের ভাষণে আলোচনার কথা তুলতে বাধ্য হয়েছেন। এছাড়াও নিবন্ধনে আরও বলা হয়, নয়াদিল্লির সাথে কূটনৈতিক আলোচনায় যুক্ত থাকলেও মোদি প্রশাসনের উগ্র জাতীয়তাবাদী উক্তিটি যে ভাষা বুঝে সেই ভাষাতেই জবাব দিতে প্রস্তুত বেইজিং। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ইয়োশিহিদে সুগা। মন্ত্রিপরিষদের সাবেক এই মুখ্য সচিব সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে প্রায় ৮ বছর পর নয়া প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। ইম্পেরিয়াল প্যালেসে সম্রাটের কাছে থেকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদের প্রধানের দায়িত্বে অনুমোদন পাবেন তিনি। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। অসুস্থতার কারণ দেখিয়ে গেল ২৮ আগস্ট হঠাৎ করেই জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সবচেয়ে দীর্ঘমেয়াদে থাকা শিনজো অ্যাবে। অ্যাবের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর পদে একাধিক প্রার্থী মনোনীত হন, তবে এগিয়ে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদের সচিব ইয়োশিহিদে সুগা। নিজের উপার্জিত অর্থে পড়াশোনা করা সুগা ১৯৮৬ সালে এলপিডিতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে সাংসদ নির্বাচিত হন। শিনজো অ্যাবের নেতৃত্বাধীন সরকারের পুরো সময় জুড়ে মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্বে থাকা ৭১ বছর বয়সী সুগা সরকারের নীতি নির্ধারকের ভূমিকায়ও ছিলেন। অনেক জল্পনা কল্পনার পর গেল সোমবার জাপানের ক্ষমতাসীন দল রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন সুগা। পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন ৭১ বছর বয়সী এই রাজনীতিক। বুধবার শিনজো অ্যাবে মন্ত্রিসভার শেষ বৈঠক করেন। জানান ৮ বছর ক্ষমতায় অর্জিত সবকিছু নিয়ে গর্বিত তিনি। তার বিদায়ের মধ্য দিয়ে উত্তরসূরি হলেন ইয়োশিহিদে সুগা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদ নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবার খেলার খবর। বাংলাদেশের সাথে সিরিজ আয়োজনে সেনাবাহিনী শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেনাবাহিনী এবং দেশটির করোনা টাস্ক ফোর্সের সাথে জরুরি বৈঠক করেছে এসএলসি, যেখানে ক্রিকেট আয়োজনে সহায়তা করতে রাজি লঙ্কান আর্মি। ধারণা করা যাচ্ছে নতুন প্রোটোকলের নিয়মকানুন দ্রুত বিসিবিকে পাঠাবে স্বাগতিকরা। চলতি মাসের শেষ সপ্তাহে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলে, তবে লঙ্কান বোর্ডের দেওয়া শর্ত মেনে টাইগারদের লঙ্কা সফরে পাঠাবে না বিসিবি। এজন্য সিরিজ আয়োজনে পুনরায় আলোচনায় বসেছে এসএলসি। ফরিদপুরে বিভিন্ন পাড়া মহল্লার স্পোর্টিং ক্লাবগুলো একসময় অনেক জাঁকজমকপূর্ণ থাকলেও বর্তমানে করোনাকালীন সময়ে ক্লাবগুলো সকল কর্মকাণ্ড অনেকটা স্থবির হয়ে পড়েছে। সেই সাথে আর্থিক অভাবেও অধিকাংশ ক্লাবগুলো বর্তমানে বন্ধের পথে। দীর্ঘদিন স্পোর্টিং ক্লাবগুলো বন্ধ থাকায় হতাশা দেখা দিয়েছে ক্রীড়াপ্রেমীদের মনে।
খালিদুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুফি ক্লাব, উদয়ন ক্লাব, পূবালী ক্লাব, পর্ব খাবাসপুর স্পোর্টিং ক্লাব নামগুলো ফরিদপুরের ক্রীড়াঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেসব ক্লাব থেকে উঠে এসেছে নাইম শেখ, তালহা জুবায়ের, সাকিব তন্ময়, রবিন সহ জাতীয় দলের অনেক খেলোয়াড়, কিন্তু করোনার ভয়াল থাবায় থমকে আছে এসব ক্লাবের কার্যক্রম। ক্লাবগুলোর প্রধান ফটকে এভাবেই ঝুলছে তালা। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় নেই কর্তাদের আনাগোনা। করোনার অজুহাতে বন্ধ থাকা ক্লাবগুলোর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। করোনায় বন্ধ হয়েছে স্থানীয় পর্যায়ের পৃষ্ঠপোষকতা, সেই সাথে মাঠ ও খেলাধুলার পরিবেশ না থাকায় বাড়ির আঙিনায় এভাবেই খেলাধুলায় মত্ত ক্রীড়াপ্রেমীরা। এতে নষ্ট হচ্ছে প্রতিভাবান খেলোয়াড়দের স্কিল। এখনকার দিনে সবাই খালি ইন্টারনেট, মোবাইল ব্যস্ত, সব কিছুতে ব্যস্ত থাকে, কিন্তু খেলাধুলা যদি তারা ওই করতো, ক্লাবগুলো যদি ঠিক করতে রাখতো, তাহলে আমরা সবাই খেলাধুলায় ব্যস্ত থাকতাম, পড়ালেখাও ভালো হতো। ক্লাবগুলো খোলা থাকতো, তাহলে আজকাল এই যে মাদকাসক্তির ভিতরে মানে ইয়াং জেনারেশন পড়ে থাকতো না। আর্থিক সংকটে অধিকাংশ ক্লাবের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ছোট শহর, এখানে টাকা পয়সা যোগান দেওয়ার লোক নাই, আমরা নিজেরাই টাকা পয়সা দিয়ে খেলাধুলা পরিচালনা করার চেষ্টা করি। সরকার আগামী দিনে এই ক্লাবগুলোর প্রতি সুদৃষ্টি দেয় এবং প্রতি ক্লাবের প্রতি একটু অর্থ বরাদ্দ থাকে, তাহলে এই যুব সমাজকে খেলাধুলার দিকে রেখে হয়তো বিভিন্ন ধ্বংসের পথ থেকে রক্ষা করা যাবে। তবে করোনার সংকট কাটিয়ে পুনরায় ক্লাবগুলোর কার্যক্রম সচল করতে সকল প্রকার সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসলেই আমরা তাদেরকে উৎসাহিত করব, প্রয়োজনে প্রণোদনা দিব, যাতে করে তারা তাদের সেই সক্ষমতাটা ফিরে পায়। করোনার সংকট কাটিয়ে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় স্পোর্টিং ক্লাবগুলো সচল করতে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময় অশ্লীলতাকে দায়ী করলেও বর্তমান চলচ্চিত্রের দুরবস্থার জন্য নকল ও মানহীন গল্প নির্বাচনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ফ্রেম টু ফ্রেম কপি কিংবা না জেনে না বুঝে ভুল সংলাপ ব্যবহারে হল বিমুখ করেছে দর্শকদের। লোকসানের অঙ্কটাও দিনকে দিন বড় হওয়ায় হল মালিকরা বন্ধ করে দিচ্ছেন দীর্ঘদিনের ব্যবসা সিনেমা হল। এমন বাস্তবতায় 2 দশক আগে 1400 সিনেমা হল থাকলেও বর্তমানে সংখ্যাটা মাত্র 68। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। গেল বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রের মন্দাভাব যেন কাটছে না। মুক্তির পর মুখ থুবড়ে পড়েছে এমন সিনেমার উদাহরণ অসংখ্য। নতুন নতুন প্রযোজক আসছে ইন্ডাস্ট্রিতে, নতুন সিনেমাও নির্মিত হচ্ছে, কিন্তু গল্প নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। আর তাই নাচ, গান, গল্প নকল করা এসব ছবি যখন হলে মুক্তি পায়, তখন মুখ ফিরিয়ে নেন দর্শকরাই। সজ্ঞানে একজন ভালো নির্মাতা একটা নকল ছবি বানাতে চায় না। এটির উপরে সাধারণত প্রথমেই প্রভাবটা আসে প্রযোজকের পক্ষ থেকে, আমাদের পরিচালকদেরকে ইনস্ট্রাকশন দেয় যে ভাই আমাকে এরকম একটা ছবি বানাই দেন, কিংবা এই ছবিটাই বানাই দেন। এসেই বলে যে ডিরেক্টরকে, বা ডিরেক্টর তাকে কনভিন্স করে যে আমি 50 লাখ টাকায় 60 লাখ টাকায় বানাই দিব। ওরাও মনে করে ওই যে একটা ফিক্স একটা জায়গায় বাজেটটা একটা ফিক্স করে, তো সেখানেও আর ভালো কিছু পাওয়া যায় না। আমাদের সময় টিকিট ব্ল্যাক এন্ড নিয়েও টিকিট পাওয়া যেত না, দেখলাম নাক ফাটাফাটি। ওই কাউন্টারের মধ্যে টিকিট করতে গেছে, কাউন্টারে যে শিক খুলে চলে আসছে হাতে। আমার সোনা জাদুর কথা। অথচ চারপাশে নানা বাস্তব ঘটনাই হতে পারে সিনেমার গল্প। নিজেদের সংস্কৃতিকে ধারণ করে চলচ্চিত্র নির্মিত হলে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে বলে মত সংশ্লিষ্টদের। সুতরাংয়ের কথা বলি, সুদের খরচ ছিল কত জানেন? মাত্র 1,10,000 টাকা। সেটা 8 থেকে 10 লক্ষ টাকা আর্ন করেছিল এই ছবির বিষয়বস্তুর কারণে। আমাকে ওই বিষয়ে অনেক রকম ধারণা নিতে হবে, চর্চা করতে হবে, আমার ছবিতে সেগুলো যুক্ত করতে হবে, তাহলে হয়তো আমি যেটা জনগণের জন্য যেটা বানালাম, জনগণ সেটা দেখে উপকৃত হতেই পারে বা আর তাই সংশ্লিষ্টরা বলছেন সরকারের সুদৃষ্টি আর পরিচালক প্রযোজকদের আরেকটু যত্নশীলতাই পারবে বাংলা সিনেমার সোনালী যুগের স্বপ্ন দেখাতে। সদরঘাট থেকে কাকরাইল পর্যন্ত সিনেমা হল ছিল আগে 30টা, এখন 2টা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সকালের সংবাদ আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ।